প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইগনাইট এডুকেয়ার থেকে। আমি মোহাম্মদ আনিসুর রহমান তোমাদের স্বাগত জানাই আজকের এই বায়োলজির সেশনে। গত ক্লাসে তোমরা বায়োলজির প্রথম যে অধ্যায়টা জীবনের পাঠ এর কিছু অংশ আমরা অধ্যয়ন করার চেষ্টা করেছি। আজকে বাকি অংশ যেটুকু আছে সেটাকে অধ্যয়ন করব। আশা করি এই দুটা ভিডিও যদি তোমরা দেখো তাহলে পুরা প্রথম অধ্যায়টাই তোমাদের জন্য যাবতীয় সমস্যার সমাধান এবং বুঝতে যাবতীয় সহযোগিতা করবে। তো চলো শুরু করি। নির্গত তোমাদের মনে আছে যে গত ইয়াতে আমরা তোমার শ্রেণীবিন্যাসের পর্যন্ত শ্রেণীবিন্যাস এবং রাজ্যগুলো পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা শুরু করব মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে। মানুষের পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, এই যে দেখো যে আমরা শ্রেণীবিন্যাসে যে ট্যাক্সন বা ধাপগুলো আছে সেগুলো থেকে আজকে শুরু করব। তো চলো শুরু করি আমাদের আজকের পাঠ। তুমি জানো যে আমাদের 5 কিংডমে মানুষকে অ্যানিমেলিয়া রাজ্যে স্থাপন করা হয়েছে। তো অ্যানিমেলিয়া রাজ্য কেন মানুষ অ্যানিমেলিয়া রাজ্য, সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর সাথে মানুষের কতটুকু মিল আছে সেটা দিয়ে শুরু করব আমরা আমাদের আজকের পাঠ। তোমরা জানো যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে। এর প্রত্যেকটা ধাপের মানুষগুলোর যে বৈশিষ্ট্য বা মানুষের যে কী কী কারণে সেই ধাপগুলোতে মানুষ আসে বা পড়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো প্রথমেই শুরু করি। তোমরা জানো মানুষের রাজ্য হলো কিংডম অ্যানিমেলিয়া। মানুষের রাজ্য হলো কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া? মানুষের রাজ্যে কেন অ্যানিমেলিয়া? কারণ মানুষ হচ্ছে, দেখো তোমরা খেয়াল করো, দেখো মানুষ হলো প্রকৃত কুশী। মানুষ হলো প্রকৃত কুশী, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, তারপরে হ্যাটারোট্রফিক। তোমরা খেয়াল করো যে মানুষের যে অ্যানিমেলিয়ার যে রাজ্য আছে তার সাথে মানুষের বৈশিষ্ট্যগুলো আছে কিনা। অ্যানিমেলিয়ার ট্রফিক, তারপরে ভ্রূণে স্তর তৈরি হয়। এই যে কারণগুলো, এই কারণে আমরা মানুষকে ফেলিয়েছি অ্যানিমেলিয়া রাজ্যে। অ্যানিমেলিয়া রাজ্যের পর মানুষের হচ্ছে পর্ব। তোমরা জানো পর্ব মানে হচ্ছে ফাইলাম। মানুষের ফাইলাম হলো মানুষের বলে কর্ডাটা। কেন মানুষ কর্ডাটাটা পড়লো? তোমরা জানো যে জীবনের যে কোনো স্তরে নোটোকর থাকে। মানুষের কর্ডাটা কেন বলা হচ্ছে? মানুষের জীবনের যে কোনো স্তরে নোটোকর থাকে, নোটোকর্ড বিদ্যমান। এই জন্য আমরা মানুষকে ফেলিয়েছি কর্ডাটা পড়বে। শ্রেণী, মানুষের শ্রেণী হলো ক্লাস। শ্রেণী মানে হলো ক্লাস। মানুষের শ্রেণী হলো ম্যাম্মালিয়া। কেন? মানুষ মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়। স্ত্রী প্রাণীদের স্তনগ্রন্থি আছে যা থেকে সে তার বাচ্চাকে বুকে দুধ খায় বড় করে। দেখো মানুষ মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয় এবং স্তনগ্রন্থি এবং লুম বিদ্যমান। দেখো এই কারণে আমরা মানুষকে ম্যামালিয়া পেয়েছি। ম্যামাল মানে ম্যামাল গ্রেন বিদ্যমান এবং তাদের দুধ খেয়ে বড় হয়। বর্গ মানে হচ্ছে অর্ডার। দেখো অর্ডার। মানুষের হচ্ছে প্রাইমেটস, RIMET। মানুষের বর্গ হচ্ছে অর্ডার হচ্ছে প্রাইমেটস। কেন? মানুষ হাত দিয়ে
কোনো বস্তুকে আঁকড়ে ধরতে পারে, কোন হাত দিয়ে কোনো বস্তুকে আঁকড়ে ধরতে পারে, বস্তুকে আঁকড়ে ধরতে পারে, আঁকড়ে ধরতে পারে, আঁকড়ে ধরতে পারে, ধরতে পারে, আঁকড়ে ধরে। এবং এবং মানুষের মানুষের ঘ্রাণ শক্তি থেকে, ঘ্রাণ শক্তি শক্তি হতে দৃষ্টি শক্তি উন্নত, দৃষ্টি শক্তি উন্নত। এ দেখো, এই কারণে আমরা দেখলে প্রাইমেটস হাত দিয়ে আঁকড়ে ধরতে পারে। এই জন্য গোত্র, এরপর হলো গোত্র। গোত্র মানে হচ্ছে ফ্যামিলি, গোত্র মানে হলো ফ্যামিলি, গোত্র ফ্যামিলি, ফ্যামিলি। মানুষের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, হোমিনিডি, হোমিনিডি। মানুষের গোত্র কেন হোমিনিডি? দেখো, শিম্পাঞ্জি, বানর, ওরাংউটাং এই জাতীয় প্রাণীর সাথে কিছু মিল আছে, একই পরিবারভুক্ত আমরা, এই জন্য আমাদের বলা হচ্ছে হোমিনিডি। মানে শিম্পাঞ্জি, বানর, বানর, শিম্পাঞ্জি, বানর, শিম্পাঞ্জি, ওরাংউটাং, ওরাং উটাং, এদের সাথে মিল আছে, এদের সাথে মিল আছে, মিল আছে, এই জন্য আমরা এদেরকে বলতেছি হোমিনিডি। এরপরে দেখো গণ, জেনাস, গণ জেনাস। মানুষের জেনাস কি? হোমো। যখন হোমো লিখবে অবশ্যই হোমোর নিচে দাগ দিবে। কেন হোমো? আমাদের দেখো, আমাদের যে আকার আকৃতি বলো অন্যদের সাথে অনেক মিলে, বানরের চেয়ে আমাদের কী কী বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে সেটা দিয়ে হচ্ছে হোমো। বানর আরেকটাও জায়গায় চলে গেছে, আমরা এখানে আছে। হোমো হচ্ছে আমাদের কপাল খাড়া, চোয়াল, এই দেখো আমাদের কপাল, দেখো আমাদের এখানে দেখো বানরের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের কপাল খাড়া, খাড়া, দেখো কপাল খাড়া, চোয়াল ছোট, চোয়াল ছোট, দেখো দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি, দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি, দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি, হ্যাঁ, ইত্যাদি কারণে আমাদের বলা হচ্ছে আমরা হোমো। এরপরে দেখেন হোমোর পরে হচ্ছে আমরা হোমো হচ্ছে, হোমো হচ্ছে, তাহলে আমি উপরে মুছে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, উপরেরটা মুছে দিচ্ছি শুধুমাত্র, আমি আবার তোমাদের ওটা মনে করিয়ে দেবো। এরপরে স্পিসেস, দেখো স্পিসেস হচ্ছে কোন? প্রজাতি, প্রজাতি, প্রজাতি মানুষের স্পিসেস, স্পিসেস, স্পিসেস সুনির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য। এতক্ষণ এর আগেরটা ছিল আমরা বানরের সাথে কি কি পার্থক্য আছে, এখন আমাদের কি কি বৈশিষ্ট্য। আমরা মূল বৈশিষ্ট্য যে বানরের চেয়ে আমরা বেশি বুদ্ধিমাত্রায় উন্নত। দেখো আমাদের বুদ্ধিমাত্রিকভাবে উন্নত, উন্নত, বুদ্ধিভিত্তিকভাবে আমরা উন্নত। তারপর হচ্ছে আমাদের লেজ নেই, দু পায়ে খাড়া হতে যেতে পারি, তারপরে চোয়াল ছোট, দেখুন আমরা বুদ্ধিভিত্তিকভাবে উন্নত, তারপর লেজ নেই, তারপর হচ্ছে খাড়া হয়ে দাঁড়াতে পারি, ওই আগে যেগুলো বলছো সেগুলোর সাথে এগুলো নতুন যুগ হবে, ওই দাঁড়াতে পারি, দাঁড়াতে পারি। আমরা হলো চিন্তাশীল, চিন্তাশীল, এই যে কারণগুলো দেখছো, এই জন্য হোমোসেপিয়েন্স মানে হচ্ছে আমরা এখানে প্রজাতি মানে হচ্ছে মানুষের প্রজাতি, মানে হচ্ছে হোমোসেপিয়েন্স, মানুষের প্রজাতি আমরা বলতেছি হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স। এই যে দেখতেছো হোমোসেপিয়েন্স হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম, তার অবশ্যই তার নিচে তোমরা দাগ দিবে। তাহলে আসো আমরা পুরা জিনিসটাকে, আমরা প্রথমে কি হলো, মানুষের একটা রাজ্য বের করেছি যেটা হলো অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া? মানুষের যে সকল বৈশিষ্ট্য অ্যানিমেলিয়ার সাথে মিল আছে, তাই মানুষকে আমরা অ্যানিমেলিয়াতে ফেলে গেছি। এর মধ্যে কি ছিল? হ্যাটেরোট্রফিক ছিল, তারপরে ভ্রূণের স্তর তৈরি হয়, তারপরে হচ্ছে আমরা প্রকৃত খুশি ইত্যাদি কারণে আমরা ছিলাম অ্যানিমেলিয়া রাজ্যে। তারপরে মানুষের
পর্ব, মানুষের পর্ব হচ্ছে কডাটা। জানো যে কডাটা পর্ব কেন? কারণ মানুষের একটা নোটুকট আছে, জীবনের যে কোনো স্তরে নোটুকট থাকে, এই জন্য আমরা এটাকে কডাটা বলি। তারপর মানুষের শ্রেণী হলো ম্যামালিয়া, মানুষের শ্রেণী হলো ম্যামালিয়া, কারণ মায়ের বুকের দুধ খেয়ে বড় হয় এবং মানুষের লুম বিদ্যমান। তারপর হচ্ছে বর্গ, বর্গ হচ্ছে প্রাইমেটস, হাত দিয়ে আমরা কোনো কিছু আঁকড়ে ধরতে পারি, আর আমাদের ঘ্রাণ শক্তি থেকে দৃষ্টিশক্তি উন্নত। আবার কিছু কিছু প্রাইমেট আছে যাদের ঘ্রাণ শক্তি উন্নত, যেমন কুকুর, বিড়াল, এদের। কিন্তু আমরা দেখো উল্টা, আমরা তো হাত দিয়ে আঁকড়ে ধরতে পারি, আবার আমাদের ঘ্রাণ শক্তিও আছে। তারপর গুত্র হচ্ছে ফ্যামিলি, হুমিনিডি হচ্ছে বানর, শিম্পাঞ্জি, আমরা একই পরিবারভুক্ত, দেখতে আমাদের আকার আকৃতি একই রকম, তাই আমাদের একই পরিবারভুক্ত করা হয়েছে, আমরা এদের সাথে কিছুটা মিল আছে। এবার গণ হচ্ছে হোমো, হোমো মানে হচ্ছে খাড়া কপাল, চল ছোট, দুই পায়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি ইত্যাদি। এরপরে দেখো আর আমাদের পিসেস হলো মানে প্রজাতি হলো আমাদের বৈজ্ঞানিক নাম হলো হোমোসেপিয়েন্স। আর কারণ আমরা বুদ্ধিবৃত্তি বা উন্নত, লেজ নিয়ে খাড়া হতে পারি, চল ছোট, এগুলো অনেকগুলো ওই যে আগের যে তথ্যগুলো ছিল হোমোর সাথে, এর সাথে বাকিগুলো যোগ করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এখানে আমাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা আমরা তুলে ধরেছি। তবে এতগুলো জিনিসের মধ্যে মনে রাখার জন্য তোমাদের একটা জিনিস আমি বলি, মাঝখানে তিনটা যদি তুমি ঠিক মতো মনে রাখতে পারো, এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, কিভাবে মনে রাখবে? এমপিএইচ, এমপিএইচ, এই তিনটা জিনিস মনে রাখো। আর উপরেরগুলো তোমরা মনে রাখতে পারবে। প্রথমটা হচ্ছে অ্যানিমেলিয়া, আর হচ্ছে কডাটা, আর শেষের দুইটা হচ্ছে হুমো আর হোমোসেপিয়েন্স। এই তিনটাকে মনে রাখার জন্য উপায় হলো এমপিএইচ, মানে ম্যামালিয়া, প্রাইমেটস, হুমিনিডি, এই তিনটা মাঝখানে মনে রাখো, তাহলে বাকিগুলো তোমরা ইজিলি লিখতে সহজ হয়। নাহলে এই তিনটাতে তোমরা সাধারণত উলট পালট করে ফেলো, কোনটাতে কোথায় নিয়ে যাও সেটাও তোমরা বুঝতে পারো না। তো এই তিনটাকে মনে রাখবে কিভাবে? এমপিএইচ, মাঝখানে তিনটা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এমপিএইচ। তো এটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা পুরা তুলে ধরতে পারো, সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো বা পুরো নাম্বার পেয়ে যাবে। তো আসো আজকে আমরা আরেকটা জিনিস বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো দ্বিপদী নামকরণ। আমরা আজকে দ্বিপদী নামকরণ করব। দ্বিপদী নামকরণ জিনিসটা কি? তোমরা জানো ক্যারোলাস লিনিয়াস প্রত্যেকটা জীবের একটা বৈজ্ঞানিক করার একটা পদ্ধতি আবিষ্কার করছেন, যাকে বলা হয় দ্বিপদী নামকরণ। তো দ্বিপদী নামকরণ কিভাবে তৈরি করা হয়? একটা গণ, একটা প্রজাতি নামের সমন্বয়ে, প্রজাতি অংশের সমন্বয়ে দ্বিপদী নামকরণ করা হয়। তার মানে গণ এবং প্রজাতি অংশের সমন্বয়ে জীবের যে বৈজ্ঞানিক নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদী নামকরণ। তারপরে দ্বিপদী নামকরণ কি? গণ এবং প্রজাতি অংশের সমন্বয়ে জীবের যে বৈজ্ঞানিক নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদী নামকরণ। তা দ্বিপদী নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এবং উনি ওনার বিখ্যাত বই পিসেস প্যান্টারামে এই জিনিসটা উল্লেখ করেছেন, সেটা 1753 সালে, এবং এই দ্বিপদী নামকরণ প্রক্রিয়াটা তৈরি হয় 1758 সালে। তো এই দুইটা জিনিসের মধ্যে এই উনি অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে তৈরি করেছেন। এবং দ্বিপদী নামকরণের যে চারটা যে স্তর, তোমার গোত্র, তারপর হচ্ছে ফ্যামিলি, অর্ডার, গোত্র, গণ এবং প্রজাতি, এই চারটা উনি দিয়ে, চারটা স্তর দিয়ে প্রথমে উনি দ্বিপদী নামকরণ তৈরি করেছে, পরে আরও উপরের স্তরগুলো সংযুক্ত হয়েছে। তো চলো আজকে আমরা দ্বিপদী নামকরণের বিষয়টা একটু দেখি। দ্বিপদী নামকরণের 1 নম্বর পয়েন্ট হলো প্রত্যেকটা জীবের একটি অনন্য নাম থাকবে, যে নামটা কেবলমাত্র একটা জীবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো 1 নম্বর হলো প্রত্যেকটি জীবের একটি অনন্য নাম থাকবে। প্রত্যেকটি জীবের একটি অনন্য নাম থাকবে। অনন্য মানে ইউনিক, অনন্য নাম থাকবে, অনন্য বা ইউনিক নাম থাকবে, ইউনিক নাম থাকবে, নাম থাকবে থাকবে তাহলে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝার অর্থ হলো প্রত্যেকটা জীবের একটা এমন একটা নাম থাকবে যে নামটা কেবলমাত্র ওই একটা জীবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হোমোসেপিয়েন্স, যেমন তোমরা জানো হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স এই নামটা কেবলমাত্র মানুষের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, পৃথিবীর আর কোনো প্রাণীকে ব্যবহৃত হয় না। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যদি যা বলো যে হোমোসেপিয়েন্স, যারা বায়োলজি পড়েছে বা বায়োলজি সংক্রান্ত জানে, তারা এক কথায় বলে দেবে এটা শুধুমাত্র মানুষের বৈজ্ঞানিক নাম। তার মানে এটা হলো একটা মানুষের বৈজ্ঞানিক নাম। তার মানে এরকমভাবে প্রত্যেকটা জীবের একটা ইউনিক নাম থাকবে, যে নামটা শুধুমাত্র একটা জীবের ক্ষেত্রে ব্যবহৃত হবে। 2 নম্বর হলো এই নামকরণ, দেখেন এই নামকরণ ল্যাটিন ভাষায় ব্যবহৃত হবে, ল্যাটিন ভাষায় ব্যবহৃত হবে, ভাষায় তৈরি করতে হবে, তৈরি করতে হবে। তার মানে বুঝতে পারছো যে আমি ইচ্ছা মতো বাংলা ভাষাতে কোনো জিনিসের নামকরণ করতে পারবো না, ইংরাজি ভাষায় কোনো জিনিসের নামকরণ করতে পারবো না,
আরবি ভাষায় করতে পারবো না, হিন্দি ভাষায় করতে পারবো না, উর্দু ভাষা বা চাইনিজ ভাষা বা জাপানি ভাষায় কোনো করতে পারবো না, এমনকি ফরাসি ভাষায় তো করতে পারবো না। তাই এই নামকরণটা করতে হবে ল্যাটিন ভাষায়, অথবা অন্য কোনো ভাষায়, ল্যাটিন ভাষায় যদি সেই শব্দটা না থাকে তো অন্য ভাষার শব্দকে ল্যাটিনাইজড করে আমরা এই নামকরণ করতে পারি। যেমন হোমোসেপিয়েন্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ, হোমো মানে হচ্ছে আমরা, সেপিয়েন্স মানে হচ্ছে জ্ঞানী। তার মানে ল্যাটিন শব্দটার মাধ্যমে মানুষের পরিচয় তুলে ধরার একটা চেষ্টা চলেছে এখানে। তার মানে হোমোসেপিয়েন্সের 2 নম্বর নামকরণ, 2 নম্বরে ল্যাটিন ভাষায় করতে হবে। 3 নম্বর নামকরণ, দেখো এইখানে এই যে দ্বিপদী নামকরণের 2টা অংশ থাকবে, দ্বিপদী নামকরণের 2টি অংশ থাকবে। প্রথম অংশটি গণ, 2টি অংশ থাকবে, প্রথম অংশটি হলো গণ, প্রথম অংশটি হলো গণ, এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতি, প্রজাতি। যেমন এখানে যদি তুমি দেখো হোমো এটা হলো একটা গণ, আর এই যে সেপিয়েন্স এটা হলো প্রজাতি। তার মানে এটা হলো একটা প্রজাতি। তার মানে প্রত্যেকটা দ্বিপদী নামকরণের 2টা অংশ থাকবে, একটা হবে গণ, একটা হলো প্রজাতি। আরো মজা করে গণ নামটা সর্বদাই প্রজাতি নামের আগে বসতে হবে, এটা হলো আরেকটা নিয়ম। তার মানে 2টা অংশ থাকবে, একটা হলো গণ, একটা হলো প্রজাতি। আসো 4 নম্বর ধাপ, গণ নামের প্রথম অক্ষর। দেখো তোমরা খেয়াল করো, গণ নামের প্রথম অক্ষর বড় হরফে লিখতে হয়েছে, আর বাকি অক্ষরগুলো ছোট হরফে নিছে। আর প্রজাতি নামে সকল অক্ষর ছোট হরফে আছে। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ গণ নামের প্রথম অক্ষর বড় হরফে, আর বাকি অক্ষরগুলো ছোট হরফে, আর প্রজাতি নামের সকল অক্ষরগুলো ছোট হরফে আছে। তার মানে এটা হবে গণ নামের প্রথম অক্ষর বড় হরফে হবে, এবং বাকি অক্ষরগুলো ছোট হরফে হবে, এবং লেখো, এবং প্রজাতি নামের সকল অক্ষর ছোট হরফে হবে। তার মানে বুঝতে পারছো যে এখানে আমরা কি করেছি, এইটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে গণ নামের প্রথম অক্ষর বড় হরফে হয়েছে এবং বাকি অক্ষরগুলো ছোট হরফে হয়েছে, আর প্রজাতি নামের সকল অক্ষরগুলোই আমরা ছোট হরফে করেছি। তার মানে গণ নামের প্রথম অক্ষর বড় হরফে, বাকি অক্ষরগুলো ছোট হরফে হবে, আর প্রজাতি নামের সকল অক্ষর ছোট হরফে হয়েছে। আসো 5 নম্বরে আমরা করি তোমাদের জন্য, সেটা হলো দেখো এই যে নামকরণ আমরা করলাম, যে দেখো যে কোনো বৈজ্ঞানিক নাম আর দ্বিপদী নামকরণ এর ক্ষেত্রে স্যার যখন আমরা এটাকে ছাপার হরফে লিখব, অবশ্যই ইংরাজি অক্ষর ব্যবহার করব। বাংলা যেমন আমি যদি বাংলায় হোমোসেপিয়েন্স লিখি এটা ভুল হবে, বাংলায় হোমোসেপিয়েন্স লেখা যাবে না, আরবিতে, ফার্সিতে, অন্য কোনো ভাষায় লেখা যাবে না। অক্ষরগুলো থাকতে হবে ইংরাজি হরফে, এবং সেটা তোমার ইংরাজি হরফে সবসময়, ছাপার হরফে হলো সেটা ইংরাজি হরফ হবে, হাতে লিখলেও সেটা ইংরাজি হরফে লিখতে হবে, কখনো অন্য ভাষার সব অক্ষর সেখানে ব্যবহার করা যাবে না। তাহলে কি হলো এরকম যে যখন আমরা ছাপাবো দ্বিপদী নামকরণ ছাপার সময় ইংরেজি অক্ষর ব্যবহার করব, ইংরেজি অক্ষর ব্যবহার করব, ইংরেজি ব্যবহার করব, এবং তোমার এটা হলো তোমার যেটা বলে স্টাইল, এটা হলো ল্যাটিন স্টাইল, ইটালিয়ান স্টাইল বলা হয়, ল্যাটিন ইটালিয়ান স্টাইল ব্যবহার করব। এখন ইটালিয়ান স্টাইলটা জিনিস কি, তুমি যদি তোমার কম্পিউটারে যাও, তুমি যদি কম্পিউটার চালাতে জানো, কম্পিউটারে MS ওয়ার্ড বা অন্য কোনো জায়গায় দেখবে একটা বড় হাতের একটা আই দেওয়া আছে। যখন তুমি কোনো লেখাকে সিলেক্ট করে এই আই ক্লিক করবে, দেখবে লেখাটা এরকম একটু বাঁকা হয়ে গেছে, তার মানে এরকম একটু বাঁকা হয়ে গেছে। এই যে ফরম্যাটটা, এই যে তোমার স্টাইলের ফন্টটা, এইটাকে বলা হয় ইটালিয়ান স্টাইল। তো এই স্টাইলে তোমাকে ইউজ করতে হবে। আর তারপর দেখো 6 নাম্বার দ্বিপদী
দ্বিপদী নামকরণ নামকরণ হাতে লিখলে দ্বিপদী নামকরণ হাতে লিখলে গণ ও প্রজাতি অংশের নিচে গণ এবং প্রজাতি অংশের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। দ্বিপদী নামকরণ হাতে লিখলে গণ ও প্রজাতি অংশের নিচে গণপ্রজাতি অংশের নিচে আলাদা আলাদা দাগ দিতে আলাদা দাগ দিতে হবে আলাদা দাগ দিতে হবে। খেয়াল করে এখানে আমরা যখন হোমো সেপিয়েন্স লিখলাম তখন কিন্তু ইংরেজি হরফই ব্যবহার করেছি, হাতে লিখছি ইংরেজি হরফ ব্যবহার করেছি, এবং দেখো গণনামের নিচেও দাগ দিয়েছি, প্রজাতির নিচে দাগ দিয়েছি আলাদা আলাদাভাবে। তো গণ প্রজাতিতে হাতে লিখলে গণনামের প্রজাতির নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি অক্ষর লিখে হোমো সেপিয়েন্স বাংলা লিখে আলাদা আলাদা দাগ করলে হবে না, দিতে হবে ইংরেজি হরফে লিখতে হবে এবং সেটা আলাদা আলাদা দাগ দিতে হবে। 6 নাম্বার। আসো 7 নম্বরে একাধিক বিজ্ঞানী যদি একটা জীবের নামকরণ করে, মনে করো তুমি সকাল 8টায় কোনো একটা জীবের নামকরণ করেছো, পরের দিন সকাল 10টায় আরেকজন বিজ্ঞানী ওই জীবেরই নামকরণ করেছে, এরপরে হচ্ছে আবার 1 মাস পর আরেকজন বিজ্ঞানী নাম করেছে, তো এখন কারটা গ্রহণ করা হবে? 3 জনই যেহেতু বিজ্ঞানী, তো যিনি সর্বপ্রথম যিনি সঠিকভাবে নামকরণ করবেন তার নামটি আমরা গ্রহণ করব। 3 জনই করেছেন, কিন্তু যিনি আগে করেছেন তার নামটা আমি গ্রহণ করব, আর এটাকে বলা হয় অগ্রাধিকার আইন। এখানে হলো যিনি অগ্রাধিকার আইন অনুযায়ী যিনি প্রথম করবেন, যিনি প্রথম সঠিকভাবে নামকরণ করবেন তার নামটা তার নামটি গৃহীত হবে। তার মানে বুঝতে পারছো যে 5 জনও যদি করে, 10 জনও যদি কোনো জীবের নামকরণ করে, যিনি প্রথম করবেন এবং সঠিকভাবে করবেন তার জন্য তার নামটাই আমরা গ্রহণ করব, অন্য কারো নাম উনি যেই হন না কেন তার নামটা আমরা গ্রহণ করে নিব। এখন আসো আমরা 8 নাম্বার সর্বশেষ যে পয়েন্টটা তোমাদের দেওয়া আছে সেটা আমরা পড়ব। সেটা হলো যে বিজ্ঞানী কোনো জীবের নামকরণ করবেন, যে বিজ্ঞানী কোনো জীবের নামকরণ করবেন, কোনো জীবের নামকরণ করবেন, তার নাম ও আবিষ্কারের বছর, আবিষ্কারের সাল নামকরণের পিছনে লিখে দিতে হবে। নামকরণের পিছনে লিখে দিতে হবে। যেমন হোমো সেপিয়েন্স করেছে বিজ্ঞানী লিন, এই জন্য তাকে আমরা এল লিখব, 1 অক্ষর দিতে পারি। যদি অন্য আরো বিজ্ঞানী নাম একই নামকরণের কাছাকাছি হয় তাহলে আমরা বড় 3টা দিতে পারি, লিন দিলাম, অথবা এল দিতে পারি, লিন, 1758। এই যে দেখো, যিনি লিন মানে হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস, মানুষের নামকরণ তো করেছেন হোমো সেপিয়েন্স, সেটা 1758, সেটা আমরা লিখে দিয়েছি। তাহলে মানে এইভাবে প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নাম পিছনে যে বিজ্ঞানী করেছেন তার নাম আমরা লিখে দিব। তো এই যে 8টা পয়েন্ট আমরা এইভাবে যদি লিখতে পারি তাহলে আমাদের পুরো যে নাম্বার আছে, পরীক্ষায় যে নাম্বার আছে সেটা পেয়ে যাবে। তাহলে আসলে একবার রিভিশন করি। তাহলে 1 নম্বর পয়েন্ট ছিল, তোমরা দেখে নিতে পারো যে প্রত্যেকটা জীবের একটি ইউনিক নাম থাকবে, যে নামটা শুধুমাত্র একটা জীবের ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন হোমো সেপিয়েন্স মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর কোনো ব্যবহৃত হয় না। 2 নাম্বার, এই নামকরণটা ল্যাটিন ভাষায় আমরা করব। ল্যাটিন ভাষার এখন আর পৃথিবীতে এই নামে কোনো ভাষা নেই। আসলে প্রাচীন ল্যাটিন ভাষা ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের ভাষা, এবং পরবর্তী সেটা ইউরোপের এই ভাষা থেকে অনেকগুলো ভাষা জন্ম নিয়েছে। তো ওই নামকরণে প্রাচীন যে ভাষা সেই নামকরণের মাধ্যমে আমরা এটাকে করে নিব। 3 নাম্বার হলো
প্রত্যেকটা জীবের দুইটা অংশ থাকবে, যার প্রথম অংশটাকে বলবো আমরা গণ, আর দ্বিতীয় অংশটাকে বলবো প্রজাতি। 3 নম্বর হলো প্রথম অংশটাকে গণ, দ্বিতীয় অংশটাকে প্রজাতি করব। 4 নম্বর হলো গণ নামের যে প্রথম অক্ষর সেটা বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হারেফের হবে, আর প্রজাতি নামের সকল অক্ষরগুলোই ছোট হারেফের হবে। তারপর 5 নম্বর হলো যখন আমরা এই নামকরণটা ছাপাবো তখন অবশ্যই ইংরাজি হরফ ব্যবহার করব, এবং নামকরণের যে নামকরণটা যে লিখলাম সেটাকে ছাপালাম, সেটাকে ইটালিয়ান স্টাইল বা ফন্ট যেটাকে বলে সেটার মাধ্যমে আমাদের ছাপার সময় এটা তো ব্যবহার করতে হবে। 6 নম্বর হলো যদি আমরা হাতে লিখি তাহলে ইংরেজি অক্ষর ব্যবহার করব, আর গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিব। তবে 7 নম্বর হলো যখন একাধিক বিজ্ঞানী কোনো একটা জীবের নামকরণ করবেন তখন অগ্রাধিকার আইন অনুযায়ী যে বিজ্ঞানী আগে করবেন তার নামটা যদি সঠিক হয় তার নামটা গৃহীত হবে, তার মানে যিনি আগে করবেন তার নামটা গৃহীত হবে, এটা বলে অগ্রাধিকার আইন। এরপর 8 নম্বর হলো যদি যে বিজ্ঞানী কোনো জীবের নামকরণ করেছেন তাহলে তার নাম এবং আবিষ্কারের সাল ওই নামকরণের পিছনে লিখে দেব। তো এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে পুরো মার্ক বলো বা নাম্বার বলো আমরা তুলে নিতে পারবো। ওকে, এখন আসো আমরা আরেকটা জিনিস করি, সেটা হলো আমরা যে 5 কিংডম পড়েছি, যেটা তোমরা হুইটেকার সাহেব করেছেন, সে 5 কিংডমের বৈশিষ্ট্যগুলো আমি ছোট একটা ছকের মাধ্যমে তোমাকে দেখাবো, যা যদি তুমি করতে মনে রাখতে পারো এখান থেকে যে এমসিকিউ হোক, বড় প্রশ্ন হোক, যে এরকম প্রশ্নই হোক না কেন তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে চলো সেটা আমরা এখন দেখি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কারণ এখান থেকে বহু এমসিকিউ আছে, 2-এর প্রশ্ন আছে, 3-এর প্রশ্ন আছে, সবই আছে। তো তোমরা পুরাটাই এখন খেয়াল করো, আশা করি তোমরা যদি ঠিকমতো দেখতে পারো তাহলে অবশ্যই এখান থেকে উপকৃত হবে। আমরা তোমাদের 6টা গড় করতে বলবো, আমরা একটু নিচ থেকেই করি, 6টা গড় করি। দেখো তোমরা আমরা কিভাবে করব, 1 2 3 4 5 6। ওকে, এখন তোমরা দেখো প্রথম গড়টাকে আমরা লিখছি আলোচনা বিষয়। কি কি নিয়ে আমরা আলোচনা করবো, রাজ্যগুলোর কি কি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, আলোচ্য বিষয়। এটা হলো আমাদের 1 নম্বর গড়। এরপরে লিখো মনেরা, তারপর লিখো প্রোটেস্টা, ক্লিয়ার। এরপরে দেখো ফানজাই, তারপরে লিখো প্লান্টি, তারপরে হচ্ছে অ্যানেমেলিয়া। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো পরবর্তীতে মার্গুলিস সাহেব এই 5টা রাজ্যকে আবার 2টা সুপার কিংডমে ভাগ করেছে, সেটাও আমরা এখানে দেখিয়ে দেবো কিভাবে। তোমরা জানো যে আমরা পুরো রাজ্যটাকে যদি ভাগ করি তাহলে তোমরা খেয়াল করে দেখো যে রাজ্যটাকে ভাগ করি, মার্গুলিস সাহেব যেটা করলেন উনি হচ্ছে মনে রাখে সুপার কিংডম 1 আর বাকি 4টাকে উনি সুপার কিংডম 2-তে রেখেছেন। বাকি 4টাকে সুপার কিংডম কিংডম 2, সুপার কিংডম 2। তার মানে বুঝতে পেরেছো যে উনি যেটা করেছেন সেটা এই 5টা কিংডমের উপরে ভিত্তি করে করেছেন। এক হচ্ছে শুধু মনে রাখে আলাদা করেছেন, আর বাকি 4টাকে আরেকটা রাজ্যে আরেকটা বাজায়। কেন করেছেন? কারণ মনের হচ্ছে আদিকুশি আর এটা হচ্ছে প্রকৃতকুশি, আর হলো প্রকৃতকুশি, আর এই কারণে উনি আলাদা করেছেন। আদিকুশি আর প্রকৃতকুশি অনুযায়ী এগুলোকে আলাদা করেছেন। তাহলে আসো আমরা প্রথমে দেখে নেই। 1 নম্বর হলো কুশের গঠন ও প্রকৃতি। আলোচনার বিষয় কি? কুশের গঠন ও প্রকৃতি। কুশের গঠন ও প্রকৃতি। কুশটা আসলে কেমন আমরা যেটা আলোচনা করি, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো কুশের গঠন ও প্রকৃতি। 1 নম্বর হলো মনেরা হচ্ছে আদি এককুশি। তার মানে কি? আদি এককুশি। খেয়াল করে দেখো এরপরে কি আছে, কুশের ভিতরে শুধুমাত্র 2টা জিনিস আছে। একটা হলো রাইবোসোম, আরেকটা হলো ক্রোমাটিন বস্তু। রাইবোজোম এবং ক্রোমাটিন বস্তু ছাড়া আর কিছুই থাকে না। তার মানে এখান থেকে তোমরা পেলে রাইবোজোম থাকে, রাইবোজোম ও ক্রোমাটিন বস্তু ছাড়া কিছুই থাকে না। বস্তু ছাড়া কুশে কিছুই থাকে না। কিছুই থাকে না। খেয়াল করে দেখো
তাহলে বুঝতে পারলে যে আদি কোষেদের কোষে মাত্র দুটা জিনিস থাকে, একটা রাইবোজোম আর একটা ক্রোমাটিন বস্তু, আর কিছুই থাকে না। আর কোষের বৈশিষ্ট্য কেমন? আদি এককোষী। আসো প্রোটিস্টাতে 1 নাম্বার প্রকৃত এককোষী। প্রকৃত এককোষী, এককোষী। খেয়াল করে দেখো, প্রথমটা ছিল আদি এককোষী, এটা প্রকৃত এককোষী। আর কোষের ভিতরে যাবতীয় অঙ্গাণু থাকে, কোষের ভিতরে যাবতীয় অঙ্গাণু অঙ্গাণু বিদ্যমান। তার মানে আগেরটার মধ্যে মাত্র দুইটা জিনিস ছিল, আর এর মধ্যে সবই আছে অঙ্গ বিদ্যমান। আসো 3 নম্বরে এখানে প্রকৃত বহুকোষী। প্রকৃত বহুকোষী, বহুকোষী। দেখো প্রকৃত বহুকোষী কোষগুলো টিস্যু গঠন করে না। অনেকগুলো কোষ কিন্তু টিস্যু গঠন করে না, গঠন করে না। বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো, প্রথমটা ছিল আদি এককোষী, প্রকৃত এককোষী, প্রকৃত বহুকোষী। এর মধ্যে মাত্র দুটা জিনিস আছে, এর মধ্যে সবগুলোই আছে, এর মধ্যে সব আছে, কিন্তু কোষগুলো আবার একত্রিত হয়ে টিস্যু গঠন করে না। তার মানে বুঝতে পেরেছো যে এটা থেকে এটা ক্রম উন্নতি হয়েছে, এটা থেকে ক্রম উন্নতি হয়েছে। দেখো আসো প্রান্তিতে প্রকৃত বহুকোষী। প্রকৃত বহুকোষী লেখো, কোষগুলো লেখো, দেখো তোমরা কোষগুলো উন্নত উন্নত সরল প্রকৃতির, সরল টিস্যুতন্ত্র গঠন করে, টিস্যুতন্ত্র গঠন করে। তোমাদের বইয়ে সরল জিনিসটা নেই, তো আমি এখানে সরল এখানেও দিয়েছি যেন তোমাদের জন্য পার্থক্যটা বুঝতে পারো। সরল টিস্যুতন্ত্র গঠন করে। আর এখানে আসো অ্যানিমেলিয়া, এটাও হচ্ছে প্রকৃত বহুকোষী। প্রকৃত বহুকোষী দেখো, কোষগুলো উন্নত, দেখো আমি ছোট পার্থক্য করার জন্য, উন্নত জটিল টিস্যুতন্ত্র গঠন করে, টিস্যুতন্ত্র গঠন করে। তার মানে 1 নম্বর বৈশিষ্ট্যটার পার্থক্য তোমরা অবশ্যই বুঝে গেছো। দেখো আবার খেয়াল করো, মনেরা হচ্ছে আদি এককোষী, প্রোটিস্টা হচ্ছে তার ভিতরে কিছুই না, শুধুমাত্র দুইটা জিনিস আছে, রাইবোজোম এবং ক্রোমাটিন আছে। আর প্রোটিস্টা হচ্ছে প্রকৃত এককোষী, কোষের ভিতরে যাবতীয় আছে। প্রকৃত বহুকোষী টিস্যুতন্ত্র গঠন করেনি। প্রকৃত বহুকোষী সরল টিস্যুতন্ত্র গঠন করেছে। প্রকৃত বহুকোষী উন্নত জটিল টিস্যুতন্ত্র গঠন করছে। নির্ঘাত বুঝতে পেরেছো এই লাইনটা? তোমরা 2 নম্বরে আসো, জীবের প্রকৃতি। জীবের প্রকৃতি, জীবটা কেমন প্রকৃতি। জীবের প্রকৃতি হলো, তোমার দেখো এখানে হচ্ছে ফিলামেন্টাস কলোনিয়াম। ফিলামেন্টাস কি? একটা পর একটা আদিকোষী, আদিকোষ একত্রিত লম্বা যখন সুতার আকৃতি ধারণ করে তখন তাকে বলা হয় ফিলামেন্টাস। ফিলামেন্টাস কলোনিয়াম, এটার ক্ষেত্রে দেখো ফিলামেন্টাস কলোনিয়াম, এটাও ফিলামেন্টাস কলোনিয়াম ভ্রূণ গঠন করে না, ভ্রূণ গঠন করে না। এরপরটা দেখো ফিলামেন্টাস কলোনিয়াম মাইসেলিয়াম। ফিলামেন্টাস কলোনিয়াম ও মাইসেলিয়াম যুক্ত, মাইসেলিয়াম যুক্ত। দেখছো, ফিলামেন্টাস কলোনিয়াম মাইসেলিয়াম যুক্ত। স্থলজ দেখছেন, পরজীবী মৃতজীবী হতে পারে, পরজীবী মৃতজীবী। জীবের প্রকৃতি দেখো, প্রথমটা ফিলামেন্টাস কলোনিয়াম ভ্রূণ গঠন করেনি। ফিলামেন্টাস কলোনিয়াম মাইসেলিয়াম, একটা নতুন শব্দ, মাইসেলিয়াম হচ্ছে যখন বহুকোষী জীব একত্রিত হয়ে লম্বা একটা মোটা একটা সুতার মতো গঠন করে তখন তাকে বলে মাইসেলিয়াম। আর হচ্ছে কি স্থলজ, পরজীবী মৃতজীবী। এরা আসো দেখো, এদের হচ্ছে আমরা বলতেছি, দেখো ডিপ্লয়েড দশা থেকে জীবনের সূচনা করে, ডিপ্লয়েড দশা
হতে জীবন শুরু করে, জীবন সূচনা করে, সূচনা করে। হ্যাঁ, ভ্রূণে, দেখো ভ্রূণে, এদেরও কিন্তু ভ্রূণ গঠন হয় না, তুমি চাইলে এখানেও লিখতে পারো ভ্রূণ গঠন করে না, এরও তাই আসলে, কিন্তু এটা তোমাদের বইয়ে নেই, তারপরে যেহেতু আগেরটার মধ্যে আছে এটাও তাই। এখন দেখো এরও দেখো ভ্রূণে স্তর তৈরি হয় না, স্তর তৈরি হয় না। আর এটার ক্ষেত্রে দেখো এরও ডিপ্লয়েড দশা থেকে জীবনের সুযোগ, ডিপ্লয়েড দশা হতে জীবনের সূচনা করে, জীবনের সূচনা সূচনা করে, ভ্রূণে স্তর তৈরি হয়, ভ্রূণে স্তর তৈরি হয়, স্তর তৈরি হয়। এখন খেয়াল করো পার্থক্যটা, খেয়াল করো, ফিলামেন্টাস কলোনিয়াম এটাও তাই, যেহেতু এটা এক কুশি তাই এটাও ফিলামেন্টাস কলোনিয়াম, কিন্তু ভ্রূণ গঠন করে না। অনেক ওদের কুশগুলো কখনো যে একাধিক হলেও সেটা ভ্রূণ গঠন হয় না, শুধুমাত্র কুশ হিসেবে থাকে। ফিলামেন্টাস কলোনিয়াম মাইসিলিয়াম যুক্ত স্থলস্পরজীবী মৃতজীবী, ভ্রূণ গঠন করে না, এটাও তাই। তারপরে ফিলামেন্ট, তারপর দেখো ডিপ্লয়েড দশা থেকে জীবনের সূচনা করে আর ভ্রূণে স্তর তৈরি হয় না, কিন্তু এদের ভ্রূণের স্তর তৈরি, ডিপ্লয়েড দশা থেকে শুরু করে কিন্তু স্তর তৈরি হয়। আসো 3 নাম্বারটা, কোষ বিভাজন প্রক্রিয়া। 3 নম্বর হলো কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন প্রক্রিয়া। যেহেতু মনে রাখ এদের হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস জিনিসটা কি? অ্যামাইটোসিস জিনিস হচ্ছে মধ্যবর্তী কোনো ধাপ নেই। আমরা যে মাইটোসিস প্রক্রিয়া দেখছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, এই যে ধাপগুলো পড়েছি, কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে এরকম কোনো ধাপ নেই। সরাসরি একটা কোষের নিউক্লিয়াস এবং একটা কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম একই সময়ে, প্রায় একই সময় বিভক্ত হয়ে 2টা কোষে পরিণত হয়। কিন্তু আমরা মাইটোসিসে দেখেছি প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপর হচ্ছে সাইটোপ্লাজম বিভাজিত হবে, কিন্তু ওদের ক্ষেত্রে একই সাথে সংগঠিত হয়ে যায়। আর এদের প্রতিষ্ঠার কোষ বিভাজন কি? মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস। এদের কি? এদের মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিস, মিওসিস। এদের ক্ষেত্রে কি হলো? এদের হচ্ছে তাই, এরও মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিস। তার মানে শেষের 3টা প্রায় একই রকম, মাইটোসিস মিওসিস, মাইটোসিস, মাইটোসিস মিওসিস, মিওসিস। তার মানে খেয়াল করে দেখো যে আমরা প্রথমেটা ছিল অ্যামাইটোসিস, কোষ বিভাজন ছিল অ্যামাইটোসিস, তারপর হচ্ছে যে মাইটোসিস, তারপর হচ্ছে মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিস। তার মানে শেষের 3টা একই রকম। এরপরে আসো আমরা 4 নম্বর ধাপে আসি। 4 নম্বর ধাপ দেখো, আমরা এখানে লিখে দিচ্ছি 4 নম্বর ধাপে দেখো, 4 নম্বর খাদ্য গ্রহণ প্রক্রিয়া। কে কিভাবে খাদ্য গ্রহণ করে, কে কিভাবে খাদ্য গ্রহণ করে। 4 নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ প্রক্রিয়া, খাদ্য গ্রহণ প্রক্রিয়া। মনের রাজ্যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া আছে 2টা, তোমরা জানো যে একটা হচ্ছে শোষণ আর হচ্ছে সালোক সংশ্লেষণ। বেশিরভাগ ক্ষেত্রে এরা শোষণ করে, অল্প কিছু জীব আছে যারা সালোক সংশ্লেষণ করে, সংশ্লেষণ, সংশ্লেষণ করে, শ্বসন ও সালোক। এদের ক্ষেত্র তাই শোষণ, যেটা একই এককুশি, শোষণ সালোক সংশ্লেষণ, শোষণ ও সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। এটা হচ্ছে এদের শোষণ, এদের শুধুমাত্র শোষণ। যে শোষণ আবার অনেক রকমের হতে পারে, পরজীবী, পরজীবী, মৃতজীবী, মৃত বস্তুর উপর জন্মায়, মৃতজীবী, পরজীবী, মৃতজীবী শোষণ। এটা হচ্ছে এদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া। পরজীবী অন্যের উপর বসবাস করে, তার খাবার নেই। মৃতজীবী মৃত বস্তুর উপর বসবাস করে, তাদের থেকে খাবার গ্রহণ করে। শোষণ মানে হচ্ছে অনেকটা শোষণ করে খাওয়া। আর প্রান্তি হচ্ছে শুধুমাত্র সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, সংশ্লেষণ। এদের ক্ষেত্রে হলো, এদের তো প্লাস্টিড নাই, তুমি জানো যে প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, যেটা প্লাস্টিড থাকে না, তাই প্লাস্টিড না থাকার কারণে এরা হয়ে গেছে হ্যাটারোট্রফিক, হ্যাটারোট্রফিক, ট্রফিক। আর হচ্ছে কেউ কেউ শোষণ করে।
হেটারোট্রফিক এবং শোষণ হচ্ছে এদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া। তার মানে প্রথমটা দেখো শোষণ চালক সংশ্লেষণ, প্রোটিস্ট শোষণ সংশ্লেষণ, ফানজাই হচ্ছে শোষণ, পরজীবী মৃতজীবী স্টাইলে শোষণ করে, আর এরা হচ্ছে সালোক সংশ্লেষণ, কারো দাদারিনা নিজের খাদ্য নিজে তৈরি করে, আর অ্যানিমেলিয়ারা বেশিরভাগ হেটারোট্রফিক আর অল্প বিস্তর কিছু আছে হয়তো শোষণ করে। এখন আসল সবার শেষে আমরা পড়ব সেটা হলো এদের প্রজনন প্রক্রিয়া। প্রজনন প্রক্রিয়া, এই জীবগুলো বা রাজ্যগুলোর প্রজনন প্রক্রিয়া আলাদা, প্রত্যেকে আলাদা প্রজনন প্রক্রিয়া। দেখো এখন প্রজনন প্রক্রিয়া প্রথমেই দেখো আমাদের মনেরা রাজ্যের প্রজনন প্রক্রিয়া কি, আমরা এই বাইনারি ফিউশন বা দ্বিবিভাজন বলি, যাকে বাংলায় দ্বিবিভাজন বলি, দ্বিবিভাজন অনেকটা অ্যামাইটোসিস প্রক্রিয়ার মতোই বাইনারি ফিউশন বা দ্বিবিভাজন। এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে আছে আবার দুইটা, একটা হলো মাইটোসিস যেটাকে বলো অযৌন জনন, মাইটোসিস হলো অযৌন জনন, মাইটোসিস অযৌন জনন এবং কনজুগেশন জিনিসটা কি, জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এমন দুটি জনন কোষের মিলনের মাধ্যমে যে যৌন জনন হয়। জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এমন দুটি জনন কোষের মাধ্যমে যে যৌন জনন হয় তাকে বলা হয় কনজুগেশন। ফাঞ্জের ক্ষেত্রে হলো হ্যাপ্লয়েড স্পোর বা স্পোরোলেশনও বলা হয়, এটাকে স্পোরোলেশনও বলা হয়, হ্যাপ্লয়েড স্পোর বা স্পোরোলেশন। প্লান্টের ক্ষেত্রে হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আইসোগ্যামাস মানে হচ্ছে তোমরা ফিজিক্স বা ইয়েতে পড়েছো, কেমিস্ট্রিতে পড়েছো, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এরকম। আইসোটোপ কি, আইসোটোপের যাতে প্রোটন সংখ্যা সমান বর সংখ্যা ভিন্ন, এরকম বায়োলজিতে আছে অ্যানাইসোগ্যামাস। গ্যামাস মানে হচ্ছে জননকোষ, মানে দুটো ভিন্ন আকৃতির জননকোষের মাধ্যমে যাদের আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য কিছুই মিল নেই, এমন দুটি জননকোষের মাধ্যমে যাদের বংশবৃদ্ধি হয়, যৌন জনন হয়, তাকে বলে অ্যানাইসোগ্যামাস। এই জিনিসটা তোমরা দেখে নাও, অ্যানাইসোগ্যামাস। এরপরে হলো অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হলো যৌন জনন প্রক্রিয়া। এখন এই যে দেখতেছো, তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, তোমরা যাদের যখন সৃজনশীল তৈরি করা হয় বা এমসিকিউ তৈরি করা হয়, তখন দেখবে যে তাদের উদাহরণ থেকে অনেকগুলো প্রশ্ন দিয়ে বসে, তাদেরকে তো উদাহরণগুলো তোমাদের মনে রাখাও জরুরি। উদাহরণ আমরা 6 নম্বরে উদাহরণ লিখব। উদাহরণ, মনের রাজ্যের উদাহরণ কি? মনের রাজ্যের উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, যেটাকে আমরা নষ্টক বলি, নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। আর এখানে আমরা পাবো ব্যাকটেরিয়া, এই দুটা তোমাদের উদাহরণ আছে, এই দুটা হলো মনেরা রাজ্যের উদাহরণ। এখন আসো প্রোটিস্টা রাজ্যের উদাহরণ কি? এককুশি বা বহুকুশি শৈবাল, যাকে আমরা বলতেছি ডায়াটম। এই শব্দ দুটো খেয়াল করো, নষ্ট এবং ডায়াটম। ছবিগুলো তোমরা দেখে নিও, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, দেখে নিলে তোমরা চিনতে পারবে যে দুটার বৈশিষ্ট্য আলাদা। নষ্ট, ডায়াটম। এবং তোমরা দেখে এমিবা, এরা হলো তোমার প্রোটিস্টা রাজ্য। ফাঞ্জে রাজ্যের উদাহরণ কি? যেমন তোমরা জানো যে মাশরুম বা ব্যাঙের ছাতা, যাকে তোমরা চিনো, ব্যাঙের ছাতা। তারপর হচ্ছে পেনিসিলিয়াম, আর কি আছে, আর হচ্ছে ইস্ট। তোমাদের বইয়ে দেখো। তার মানে ফাঞ্জের উদাহরণ হচ্ছে মাশরুম, ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম, ইস্ট, এগুলো মাশরুম বা ব্যাঙের ছাতা। এবং প্রান্তীয় হচ্ছে পৃথিবীর যাবতীয় সবুজ গাছ যতগুলো আছে সবাই সবুজ গাছ। আর হচ্ছে তোমার শুধুমাত্র ব্যাকটেরিয়া বা তোমার এমিবা ছাড়া, এই জাতীয় মানে এই দুটা রাজ্যে প্রাণীগুলো ছাড়া বাকি যত রকম প্রাণী আছে সবাই হচ্ছে এখানকার অন্তর্ভুক্ত। সকল
প্রাণী হচ্ছে এর অন্তর্ভুক্ত। শুধুমাত্র ব্যাকটেরিয়া বা এমিবা এরা বাদে বাকি যত রকম বহুকোষী প্রাণী আছে তারা সবাই এখানে অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে রাজ্য পাঁচটা দেখেছো, এখন পরীক্ষায় যদি আসে যে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর মধ্যে পার্থক্য করো অথবা তুলনা করো, তাহলে আমরা কি করব, মনে রাখে একদিকে রেখে বাকি 4টা রাজ্যকে একত্র করে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবো, নিয়ে এটাকে একটা বানাবো, একটা গড় বানাবো বা একটা বৈশিষ্ট্য, একটা বানাবো, বৈশিষ্ট্য লিখবো, আর এই 4টাকে মিলে একটা বৈশিষ্ট্য বানিয়ে ফেলবো। তাহলে এটা হয়ে যাবে। প্রত্যেকটা এরকম পয়েন্ট আকারে ধরে, প্রথমে যেমন কোষের গঠন ও প্রকৃতি সেটাকে পয়েন্ট আকারে ধরে লিখবো, যেমন রাজ্যের কোষের গঠন এরকম, কোষের গঠন প্রকৃতি এরকম, কিন্তু আর সুপার কিংডমের কোষের গঠন হচ্ছে ওই রকম, ওই 4টাকে এক করে বানিয়ে ফেলবো। এরকম প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আমরা আলাদা আলাদা করে এইভাবে পড়ে যাব। একইভাবে যদি বলে যে কোনো একটা রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করো, তাহলে তুমি দেখবে যে ধরো মনের রাজ্যে বৈশিষ্ট্য আছে, তা মনের রাজ্যে কলামের মতো যা যা লিখেছো এগুলো শুধু পয়েন্ট আকারে লিখে দিয়ে আসবে, 1 2 3 4 এভাবে পয়েন্ট আকারে লিখে দেবে, তাহলে তোমার পুরা বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে, উদাহরণ সহ দিয়ে দেবে। আবার যদি বলো 2টা রাজ্যের মধ্যে পার্থক্য, ধর মনেরা আর প্রতিষ্ঠা রাজ্যের পার্থক্য, তাহলে এই যে আমরা যেখানে আলোচ্য বিষয় লিখেছি সেগুলোকে মনে রেখে মাথায় রেখে মনের রাজ্যের গঠন কেমন কেন এইভাবে এই 2টা কলাম যেটা আছে এই 2টা কলামকে খালি তুলে দিয়ে আসবো, তাহলে দেখবে যে এই পার্থক্য হয়ে গেছে। যদি বলা হয় একটা রাজ্য থেকে আরেকটা উন্নত কীভাবে, তাহলে এই বৈশিষ্ট্য দিয়ে আমরা সব করবো। বলবো মনেরা বৈশিষ্ট্য এরকম, ধরো মনেরা প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে বলতে এই মনে থেকে কেন প্রতিষ্ঠা উন্নত, তাহলে তুমি কি করবে, মনের যে বৈশিষ্ট্যগুলো বলবে, সাথে একই সাথে বলে দেবে মনেরা বৈশিষ্ট্য এরকম, প্রতিষ্ঠা বৈশিষ্ট্য এরকম, মনেরার কোষ বিভাজন এরকম, প্রতিষ্ঠা কোষ বিভাজন এরকম, মনেরা খাদ্যগুণ প্রকৃতি এরকম, প্রতিষ্ঠা এরকম, তাহলে তোমার তুলনা হয়ে যাবে বা পার্থক্যের মতো হয়ে যাবে। তো এইভাবে যদি ক্রমান্নতি বলে একটা থেকে আর উন্নত বা ক্রমোন্নতি করছে, তাহলে তোমরা শুধুমাত্র এইভাবে প্যারা আকারে পুরাটাকে একটা প্যারা বানাবে, এটাকে একটা প্যারা বানাবে, এইভাবে একটা প্যারা বানাবে, বানিয়ে দিয়ে চলে আসবে। তো দেখবে যে এখানে এই যে গড়টা বা ছকটা, এটা থেকে তুমি কমপক্ষে 6টা প্রশ্নের উত্তর পেতে পারো। এক হচ্ছে 2টা রাজ্যগুলো বৈশিষ্ট্য বর্ণনা চেতে পারে, তারপর 2 নম্বর হচ্ছে 2টা রাজ্যে একটা রাজ্যের বৈশিষ্ট্য চেতে পারে, 2টা রাজ্যের মধ্যে পার্থক্য চেতে পারে, রাজ্যগুলোর মধ্যে তুলনা চেতে পারে, একটা রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য উন্নত কেন এটা চেতে পারে, সুপার কিংডম 1 সুপার কিংডম 2 এটার বৈশিষ্ট্য চেতে পারে। তার মানে এই ছকটা দিয়ে তুমি প্রায় 6টা প্রশ্নের উত্তর একসাথে শিখে ফেলতে পারবে। যদি এই ছকটা তুমি ঠিকমতো বুঝো করো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসবে, বোর্ড পরীক্ষায় বলো, তোমার স্কুলের পরীক্ষায় বলো, যে কোনো মেয়াদি পরীক্ষায় বলো, এখান থেকে একেবারে ইজিলি তুমি বের করে ফেলতে পারবে কার কি বৈশিষ্ট্য। ধরো তোমাকে বলা হলো যে প্লান্টি রাজ্যের প্রজনন প্রক্রিয়া কি, তুমি কি খেয়াল করো এখানে ছকটার মধ্যে দেখো প্লান্টি রাজ্যের প্রজনন প্রক্রিয়া হচ্ছে এই দেখো প্লান্টের প্রজনন প্রক্রিয়া অ্যানাইসোগেমাস। যদি একইভাবে বলে যে তোমার প্লান্টের প্রতিষ্ঠা রাজ্যের যৌন জনন কোনটা, প্রতিষ্ঠা যৌন জনন হচ্ছে কনজুগেশন, তোমরা এটা জানো যে এখানে আমরা লিখে দেওয়া আছে, তার মানে ইজিলি তুমি এখান থেকে যে কোনো ছক বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং এর থেকে অনেক কিছু তোমরা উপকৃত হবে। তো তোমরা সর্বক্ষণ ইগনাইট এডুকেশনের সাথে থাকো আর আমাদের ক্লাসগুলো ফলো করো, আশা করি তোমরা ভবিষ্যতে আরও বেশি উপকৃত হবে। তো সবাইকে তোমাকে আজকের মতো ধন্যবাদ এবং ভবিষ্যতে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।